দেখেন আপনাদের সবার আর্টবোর্ড বলছি কেন, ডেস্কটপে এইভাবে আমি এই যে এতক্ষণে এই ফাইলগুলো দেওয়া হয়েছে, এখানে খেয়াল করেন কেমন কি আছে। এখানে একটা করে জেপিজি ফরম্যাট দেওয়া রয়েছে আর একটা করে পিএসডি ফরম্যাট দেওয়া রয়েছে। দেখেন এক নামে, একটু খেয়াল করেন এদিকে, এক নাম দিয়ে একটা জেপিজি ফাইল আর একটা হচ্ছে পিএসডি ফাইল। আচ্ছা, এমনটা করার উদ্দেশ্য কি আমি একটু দেখাই। আমি যদি একটা ফোল্ডারের ভিতরে এগুলো নিয়ে যাই, একটা ফোল্ডারের ভিতরে যদি এই ফাইলগুলো নিয়ে যাই, এইভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি সহজে বুঝতে পারি কোন মোকআপটা কেমন। পিএইচডি ফাইলটা প্রিভিউ হয় না, পিএইচডি ফাইলে এরকম পিএইচডি লেখা থাকে। এখন কোন মোকআপটা কেমন এটা দেখার জন্য আমি একই নামে দুইটা করে ফাইল রেখেছি, যেমন এক নাম্বার 1 দিয়ে জেপিজি ফাইল আর ওই মোকআপেরই পিএইচডি ফাইলটা এখানে নাম্বার 1 দিয়ে। এখন পিএইচডি ফাইল মানে কি, ফটোশপের যে ফাইলগুলো এডিটেবল আছে, আমাদের ইলাস্ট্রেটরে যেগুলো এডিটেবল ফাইল হইতো ওইগুলোকে কি বলতাম, এআই ফাইল, আর এটাকে বলা হচ্ছে পিএইচডি ফাইল। এখন এই পিএইচডি ফাইলে যদি ডাবল ক্লিক করি আমাদের এই মোকআপের হচ্ছে এডিটেবল ফরম্যাটটা চলে আসবে। প্রথম মোকআপটা ওপেন করছি, সবাই দেখেন তো পারেন কিনা ওপেন করতে। দেখেন এই আর্টবোর্ডে আছে, ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। আর্টবোর্ড বলছি কেন বারবার, এটা ডেস্কটপে আছে। আর এই ফোল্ডারের ভিতর যাদের রয়েছে, ফোল্ডারে ঢুকে এই পিএইচডির উপর ডাবল ক্লিক করবেন। আচ্ছা, এই একটা মেথড। তারপর হচ্ছে ফটোশপে থাকা অবস্থায় ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ওতে প্রেস করলে আপনার কম্পিউটারে কোথায় মোকআপটা আছে এটা আপনার খুঁজে বের করতে হবে। দেখেন আপনার যে ডেস্কটপ বা ওয়ালপেপার কম্পিউটারের ভাষায় কি বলা হচ্ছে, ডেস্কটপ। এই যে এখানে প্রথম যে অপশনটা রয়েছে ডেস্কটপ, এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপে যত ফাইল আছে সেগুলো দেখতে পাবেন। হ্যাঁ, মোকআপ নাই মোকআপ তো থাকার কথা। দেখি এক মিনিট, আপনাদের প্রবলেম হচ্ছে তাই না? নেটওয়ার্ক স্লো। আচ্ছা, সার্চ দেওয়ার দরকার নেই, আমি দেখলে বুঝতে পারবা না। আচ্ছা সাইমন, একটু এখানে আসো তো, ওইটাতে মোকআপ দিয়ে দাও তো। ওই মোকআপ ফাইলে গিয়ে 5টা ফাইল দিয়ে দাও। ও পরে দেখা যাচ্ছে, এখন তো আপাতত এটা দাও, 5টা ফাইল দাও, এটাই 5টা লোগোর মোকআপ দিয়ে দাও। আচ্ছা, একটু ভালোভাবে মনোযোগী হন। একটা মোকআপ আমরা কয়ভাবে ওপেন করতে পারছি। প্রথমত আপনি আপনার লোকেশন থেকে, আপনার ওই স্টোরেজে হতে পারে, ডেস্কটপে থাকতে পারে, হতে পারে আপনার হচ্ছে কোনো স্লটে থাকতে পারে। দেখেন স্লট মানে কি, আমি আগে আপনাদের প্রথম দিকে ফাইল ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছি, এখন ভালোভাবে দেখাই। প্রথমে যখন আপনি একটা ফাইল এক্সপ্লোরার থেকে আপনার ফাইল বা আপনার রোম, কম্পিউটার ভাষায় বলা হচ্ছে স্টোরেজ, এটা ওপেন করবেন, তখন এটা হচ্ছে ডেস্কটপ মানে ওয়ালপেপার, এটা হচ্ছে ডাউনলোড। আপনি যদি কোনো ফাইল নেট থেকে ডাউনলোড করেন, ডিফল্টভাবে এই ডাউনলোড অপশনে থেকে যায়। আর আপনার কোনো স্লট খুঁজে পেতে হলে এই যে এখানে স্লটগুলো দেখতে পাবেন। তাছাড়া এই যে দিস পিসিতে ক্লিক করলে আপনার সামনে এই যে নিচের দিকে এটা হচ্ছে সি ড্রাইভ, এখানে আপনি কোনো ফাইল রাখবেন না, ফাইল রাখবেন নিচে কোনো পার্টিশন, কারোর একটা থাকে, কারোর 2টা থাকে, কারোর আবার পার্টিশন থাকে না, তারা সবে সি ড্রাইভের ভিতরে রাখে। তো এই পার্টিশনের ভিতরে আপনার মোকআপগুলো সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ কোনোভাবেই এই ডেস্কটপের উপর রাখবেন না, কারণ ডেস্কটপ হচ্ছে ওই সি ড্রাইভের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এটা আমার মনে হয় কনফিউশনটা ক্লিয়ার করা উচিত। খেয়াল করেন, সি ড্রাইভ মানে কি? সি ড্রাইভ মানে যার ভিতরে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা রয়েছে। যেমন এই দেখেন এর পাশে একটা জানালার আইকন দেওয়া রয়েছে, মানে এর ভিতরে উইন্ডোজ দেওয়া রয়েছে, আর বাকিগুলো এমনি স্লট। এটা হচ্ছে এমনি স্টোরেজ। এটা যেমন হচ্ছে 96 জিবি, এটা হচ্ছে 150 জিবি, এটা 49 জিবি, তাই না? তো এর ভিতরে আপনাদের ফাইল, আপনাদের গুরুত্বপূর্ণ যত ডকুমেন্ট
সেইগুলো এইগুলোর ভিতরে রাখবেন। সবাই একটু এই পজিশনে ওপেন করেন তো। অনেকের হয়তো এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে, তাই না? এটা একটু সবাই ওপেন করেন, বোঝার চেষ্টা করেন যে সি ড্রাইভের ভিতরে কোনো ফাইল রাখবেন না। সি ড্রাইভের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে ডেস্কটপ, ডাউনলোড, তারপর হচ্ছে হ্যাঁ মিউজিক, ভিডিও, এই যে পিকচার, ডকুমেন্ট, এইগুলো সব কিন্তু সি ড্রাইভের ভিতরে যায়। তো এই সি ড্রাইভের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রাখবেন না। এখন কেন রাখবেন না এটা কেন বলছি, কারণ হচ্ছে আমাদের এই যে উইন্ডোজ, এটা কিন্তু কিছুদিন পর পর হচ্ছে ক্র্যাশ করে, নষ্ট হয়ে যায়। তো সেই সময় আপনার ওই গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি হারিয়ে ফেলবেন। ক্র্যাশ করা মানে ওইগুলো ফরম্যাট হয়ে যাওয়া, ডিলিট হয়ে যাওয়া। তো ওই জন্য আপনাদের উচিত হবে এইসব পার্টিশনের ভিতরে আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখা। তো এখন যেটা বলছিলাম যে আমার যেমন এখানে এন্টারটেনমেন্ট নামে একটা রয়েছে স্লট, আরেকটা আছে ডকুমেন্ট নামে, আরেকটা আছে সফটওয়্যার নামে। তো আমি ডকুমেন্ট নামের ভিতরে মোকআপগুলো রাখছি বা আমার গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখছি। খেয়াল করেন, এভাবে আপনাদের সাজিয়ে রাখতে হবে। যে কোনো ডকুমেন্ট আপনাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে ডকুমেন্ট হবে কাজ করতে করতে। তো সেইগুলো খুব সহজে মানে কম্পিউটারে ঢোকার সাথে কোথায় আছে যেন 1 সেকেন্ডের ভিতরে আপনার মাথায় চলে আসে যে না আমার এই ফাইলটা খুঁজে পেতে হবে কোথায় আছে। এই জন্য ভালোভাবে, ভাই আপনি কি করছেন, আমি কথা বলছি। এখন দেখেন এখানে আমি কিভাবে সাজাইছি এটা আপনাদের মনে হয় একটু জানা উচিত। যেমন বায়ার প্রজেক্ট, আমি কোনো বায়ারের কাজ করলে সেই বায়ারের কাজগুলো আমি এই দেখেন তার নাম অনুযায়ী সেভ করে রেখে দিই, যাতে করে ভবিষ্যতে যদি কোনো বায়ার আসে তার নাম দিয়ে আমি সার্চ দেবো, এই যে সার্চ বারে তার নাম খুঁজে পাবো এবং তারপরে তার ডিজাইন করা লোগোটা আমি অনেক সময় এমন হয়, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কিছুদিন পর বললো যে আমার লোগোটা চেঞ্জ করে দিতে হবে, এর বিনিময়ে আমি আরও কিছু টাকা দেবো, কোনো সমস্যা নেই। লোগোর দেখা যাচ্ছে নাম চেঞ্জ করবে কিংবা তার ডিজাইন ভালো লাগছে না আবার চেঞ্জ করবে, তখন তার ফাইল যদি আমি ডিলিট করে দিই তাহলে তো হবে না। 20 MB 30 MBর এই ফাইলগুলো আমি যদি সংরক্ষণ করে রেখে দিই ভবিষ্যতে আমার কাজে লাগবে, তো ওইটা ওর নাম দিয়ে সেভ করে রাখি। তো এই যেমন একটা বায়ারের কাজ করা ছিল, তো এইভাবে আমি বায়ার প্রজেক্ট নামে একটা ফাইল সাজাইছি। তারপরে কনসেপ্ট, তারপরে হচ্ছে গ্রাফিক্স রিসোর্স দিয়ে একটা সাজাইছি। এই ফাইলগুলো আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে যার যার কম্পিউটার আছে। এই যে ফটোশপের ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা অ্যাডভান্সভাবে লোগো ডিজাইন বা বিজনেস কার্ড, ফ্লায়ার, পুশার এই রিলেটেড যখন ডিজাইনে যাব তখন এই ডিজাইনগুলো দিয়ে দেবো। যেমন এই দেখেন রিবন, কাজের ক্ষেত্রে এই এডিটেবল রিবন ফাইলগুলো দরকার হয় অনেক সময়। এই যে এই ধরনের নকশাগুলো প্রয়োজন হয়, যা সবসময় তো নেট থেকে ডাউনলোড করা পসিবল হয় না। তো আপনি রিবন দিবেন, এখানে রিবন মানে ফিতা, এই যে ফিতা রিলেটেড এই ডিজাইনগুলোর এডিটেবল ফাইল আপনারা পেয়ে যাবেন। যেমন এটা আমি ওপেন করছি, দেখেন এটা ইচ্ছা মতো আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে এডিটেবল ফাইল, ঠিক আছে? খেয়াল করেন, এই দেখেন এই ধরনের নকশা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। এই ধরনের অনেক রিসোর্স আমার কাছে আছে, আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের ফাইল ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন খেয়াল করেন যেখানে ছিলাম ফটোশপে কিভাবে আমরা মোকআপ কয়ভাবে ওপেন করতে পারি। প্রথমত ফটোশপ থেকেই ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল প্লাস ও এটা ওপেন করে আপনার কম্পিউটারে যেখানে আপনার ওই মোকআপের ফাইলটা রাখা রয়েছে সেখান থেকে ওপেন করতে হবে। পিএসডি ফাইলটা ওপেন করতে হবে। জেপিজি ওপেন করলে কিন্তু ওইটা এডিটেবল হয় না, হ্যাঁ, ওটা জাস্ট একটা ইমেজ। খেয়াল করেন আমার ফাইলটা আমি খুঁজে বের করছি, খেয়াল করেন এখান থেকে মোকআপ লোগো আপনারা ডেস্কটপ থেকে খুঁজে বের করবেন। আপনাদের একটু আগে যে সবার কম্পিউটারে দিয়ে দেওয়া হলো, এখান থেকে যেমন এখান থেকে দেখেন আমি জেপিজি ইমেজ দেখে বুঝতে পারছি এটা এই ধরনের মোকআপ, এটা এই ধরনের মোকআপ। তো আমি এটা ওপেন করি 2 নাম্বারটা, ডাবল ক্লিক করে এই যে মোকআপটা ওপেন করছি। তো সবাই একটু ওপেন করেন তো 2 নাম্বার বা 1 নাম্বার মোকআপটা। দেখেন আমি আরেকবার দেখাই দিচ্ছি, ফাইল থেকে ওপেনে যাবেন, ফাইল থেকে ওপেন থেকে এই যে ডেস্কটপে সিলেক্ট করবেন, ডেস্কটপ। তারপর ডেস্কটপের ভিতরে যদি ফাইলের ভিতর থাকে তাহলে ফাইলের ভিতর ঢুকবেন, না হলে এই ওয়ালপেপারেই থাকতে পারে। দেখি সবার ফাইল থেকে ওপেন, পিএইচডি ওপেন করতে হবে, পিএইচডি।
ফটোশপের ওপেন করা, ইলাস্ট্রেটরও ওপেন করা। ফটোশপ ইলাস্ট্রেটর দুটোই ওপেন করে রাখেন। একটা ক্লিক করতে হবে। ওটা ওপেন করতে হবে নাকি? আমি বলি সেসিএলপি ফটোশপ ওপেন করেন, ফটোশপ আচ্ছা 2 নাম্বারটা ওপেন করেন। ফাইল থেকে ওপেনে যান, 2 নাম্বারটা ওপেন করেন। 2 নাম্বারে পিএইচডি সবাইকে পেরেছেন ওপেন করতে? ফটোশপে এডিটেবল ফাইল 2 নাম্বারটা ওপেন করেন সবাই। এবার দেখেন আমি আরেকভাবে দেখাই। এটা হচ্ছে আপনার মনে করেন আপনি আপনার লোকেশনে আছেন, মানে যে জায়গা মোকআপ রয়েছে ওই জায়গায় আছেন। এই যে এখানে ধরেন আছে, হ্যাঁ এখানে আছে, এই যে এখানে নিউ ফোল্ডার দিয়ে সেভ করা আছে। তো এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন ওপেন হলো। এখান থেকে আপনি চাচ্ছেন যে একটা মোকআপ ওপেন করবেন, সেটা কিভাবে? জেপিজি দিয়ে দেখবেন যে আসলে মোকআপটা কেমন, কিন্তু ওপেন করবেন কোনটা? পিএইচডি। ওই 2 নাম্বার নামেই পিএইচডি ওপেন করবেন, বোঝা গেছে? এখন যদি এখানে ডাবল ক্লিক করি ওটা ওপেন হবে। 1 নাম্বারটা ওপেন করি, এই যে, আর এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। ট্যাবের বিষয় তো আপনারা আগেই ক্লিয়ার, ইলাস্ট্রেটরে দেখছেন। এই যে উপরের ট্যাব 1 নাম্বারের ট্যাব, 2 নাম্বারের ট্যাব। এবার খেয়াল করেন আমি 2 নাম্বারটাই এডিট করি। 2 নাম্বারের লেয়ার, ডান সাইডে সবাই কি লেয়ার দেখতে পারছেন? কারোটা কি সমস্যা হচ্ছে লেয়ার প্রিভিউ হতে? জনি ওই তো ওইটা বলতে হবে, একটু লেয়ার অপশনটা সিলেক্ট করে দাও তো। আচ্ছা লেয়ার অপশন খুঁজে না পেলে এই যে উইন্ডো থেকে লেয়ারে যাবেন, উইন্ডো থেকে এই যে লেয়ার, আমার এটা চলে গেল উইন্ডো থেকে। হ্যাঁ হ্যাঁ আমি এগুলো বোঝাচ্ছি আসলে সবগুলো কি। উইন্ডো থেকে লেয়ার ওপেন করবেন। জানুর ভাই আপনি এখানে খেয়াল করলে কিন্তু আর সাহায্যের প্রয়োজন হতো না। উইন্ডো থেকে এই যে লেয়ার অপশনে ক্লিক করলে ডান সাইডে চলে আসতো লেয়ার, ঠিক আছে? ওকে এবার খেয়াল করেন, আশা করি সবাই লেয়ার অপশনটা দেখতে পারছেন। এইটা সবাই ওপেন করেন, এই 2 নাম্বারটা ওপেন আছে সবার। এবার খেয়াল করেন একটা মোকআপের কি কি লেয়ার থাকে, এখানে সব কিন্তু লেয়ারেরই খেলা। এখানে খেয়াল করেন প্রথমে যেটা দেওয়া রয়েছে ইওর লোগো হেয়ার, মানে তোমার লোগো এখানে, এটা বলছে। তারপরে এখানে কি বলছে? ইফেক্ট, তারপরে ব্ল্যাক পেপার। সবগুলো চোখ অফ করে করে দেখা যাক। এটা যেহেতু হচ্ছে স্মার্ট অবজেক্ট, এটা চোখ অফ করে কোনো পরিবর্তন আমরা দেখতে পারছি না, কিন্তু ইফেক্ট অফ করছি, আমাদের এই লোগোর ইফেক্টটা হাইড হয়ে যাচ্ছে। চোখ অফ করে দিলে এটা হাইড হয়ে যাচ্ছে। এবার খেয়াল করেন ব্ল্যাক পেপার, এই দেখেন ব্ল্যাক পেপার, এখানে একটা ইফেক্ট দেওয়া রয়েছে, এই ইফেক্টটা অফ হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ডের যা ছিল ওইটা অফ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলেন, এখানে না বোঝার কিছু নেই। এখন বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে স্মার্ট অবজেক্ট, এটাতে ডাবল ক্লিক করলে, মানে মাউসের লেফট বাটনে 2টা ক্লিক করলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং এখানে আমাদের সে কাঙ্ক্ষিত ডিজাইনটা দিতে হবে, ঠিক আছে? আমি এখন আপনাদের সবার তো ইলাস্ট্রেটরও ওপেন আছে, তাই না? এবার দেখেন আমরা এখানকার এই চোখটা অফ করে দেব। এখানে দেখেন 2টা ট্যাব, এটা আর এখানে ডাবল ক্লিক করে এই ট্যাবটা ওপেন হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা ওপেন করেন তো সবাই, দিয়ে এই যে এখানে প্রো ডিজাইনার লেখা, এখান থেকে চোখটা অফ করে দেন। হয়েছে অফ? আচ্ছা এবার দেখেন এটা আমি মিনিমাইজ করব, কেটে দিব না। অনেকে ভুল করেন যে আমি এটা থেকে ইলাস্ট্রেটরে যাব, এটা ক্রস করে দিই, এই ক্রস করবেন। খেয়াল করেন এদিকে
এখানে ফটোশপে আসি, আমি চাচ্ছি ইলাস্ট্রেটরে যাব, জাস্ট এই নিচ থেকে ক্লিক করে আমি কিন্তু ইলাস্ট্রেটরে চলে যাব, আবার ফটোশপে গেলে এই নিচ থেকে ক্লিক করে যাব, ঠিক আছে। আর যদি মনে করেন আমি মিনিমাইজ করব, সেক্ষেত্রে এই যে মিনিমাইজ অপশন তো আছে, এই যে মিনিমাইজ অপশন, সব কিছু মিনিমাইজ অপশন আছে, কেটে দেবেন না, ভুল করেও ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন না, ঠিক আছে। এখন দেখেন আমি ইলাস্ট্রেটরে কোনো একটা ডিজাইন করব, সবাই ইলাস্ট্রেটরে নিউ ফাইল দিতে পারেন। এবার সবাই সবার নামটা লিখতে পারেন, নামটা লিখে একটু বড় করেন। দেখেন এটাই আমরা স্যাম্পল লোগো হিসেবে ব্যবহার করবো। এখন দেখেন, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই, ইলাস্ট্রেটরে আছে আমি, মানে মনে করেন ইলাস্ট্রেটরে কোনো একটা ডিজাইন আপনারা করলেন, করে এটা টান দিবেন, ড্র্যাগ করে, আমরা কয়ভাবে নেওয়া যায় আমি সেটা দেখাচ্ছি। প্রথমত আমি যেটা সবচেয়ে বেশি কমনভাবে করি সেটাই আগে দেখাই। এভাবে ড্র্যাগ করে আমি ছাড়বো না, ইলাস্ট্রেটর এই ফটোশপে এসে এখনও ছাড়িনি, এখানে এসে তখন ছাড়বো, এই ফাঁকা জায়গায় এসে তখন ছাড়বো, ছেড়ে এই বরাবর রাখছি, রেখে এখান থেকে আগে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন কি দিব, যে এটা আসলে প্লেসমেন্ট হয়েছে কিনা, এটা হলে এই যে বাউন্ডিং বক্সটা চলে যাবে, দেখেন এখানে ওকে দিলাম, বাউন্ডিং বক্সটা চলে গেল। এবার আপনাদের কাজ হচ্ছে Ctrl+S প্রেস করা, এতে করে বাম পাশে এটা শেপ চেঞ্জ হয়ে যাবে। এটা ট্রাই করেন তো সবাই, বোঝেননি না? আমি আরেকবার দেখাবো, একটু খেয়াল করেন। ইলাস্ট্রেটরে একটা কিছু লেখেন, এটা তো পারবেন, এটা সবাই পারবেন আশা করি। ইলাস্ট্রেটরে কিছু একটা লেখে ওইটা ড্র্যাগ করে ফটোশপে এসে ছেড়ে দিবেন, দিয়ে Ctrl+S প্রেস করবেন। ও এটা আনবা হচ্ছে, দেখো এটাই থাকা অবস্থায় এখানে ইওর লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করতে বলছি, এখানে ডাবল ক্লিক করলে সাদা অংশ চলে আসবে, তারপর এখানে Ctrl+S প্রেস করতে হবে ওই ডিজাইনটা এনে। জিসান একটু ওঠো, সবাইকে হেল্প করো। এবার দেখেন, আচ্ছা যাদের সমস্যা রয়েছে আমি আরেকবার দেখাচ্ছি, খেয়াল করেন, আমি সব কেটে দিচ্ছি। দেখেন ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, ফাইল থেকেও ওপেন করতে পারবেন, মানে আপনার সেই মোকআপটা, এডিটেবল পিএসডি ফাইলটা। তো এখানে আবার অথবা Ctrl+O দিতে পারেন, Ctrl+O। এবার কোথায় আপনার মোকআপ আছে সেটা খুঁজে বের করবেন। যেমন আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে একটা ফোল্ডার রয়েছে, যেমন নিউ ফোল্ডার, আপনাদের হয়তো অন্য কোনো নাম থাকতে পারে। এই নিউ ফোল্ডারের ভিতরে ঢুকার পরে দেখছি যে এই মোকআপটা অথবা এই মোকআপটা আমি ওপেন করবো, এই মোকআপটা 3 নাম্বার, তো 3 নাম্বারের পিএসডি খুঁজে বের করবেন, ঠিক আছে। এ হচ্ছে 3 নাম্বার জেপিজি কি জন্য দেওয়া, যাতে আপনি বুঝতে পারেন মোকআপটা কেমন, বুঝে গেছে। এটা ওপেন করবেন, এটা ওপেন করা মানে একটা জেপিজি ইমেজ ওপেন করা। তো আপনি এই পিএসডি ওপেন করবেন, এই যে পিএসডি ওপেন করলাম। এখানে দেখেন ম্যাক্সিমাম লোগোর ক্ষেত্রে, এই মোকআপের ক্ষেত্রে যে লেখাটা থাকে ইওর ডিজাইন হেয়ার, ইওর ডিজাইন মানে তোমার ডিজাইন এখানে প্লেস করতে বলছে, ঠিক আছে। তো এই স্মার্ট অবজেক্টে কি করব, ডাবল ক্লিক করব, ঠিক আছে। এই যে ডাবল ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হলো। ভালো করে বোঝার চেষ্টা করেন, অনেকে দেখছি মানে এত ছোট স্টেপে বোঝানোর পরেও মাথায় রাখতে পারছে না, তো এভাবে হলে হবে না। দেখেন এখানে মোকআপের ফাইল কিছু লেয়ার আছে, এর ভিতরে এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করাতে আমার নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। আমি এই যে ডান সাইডের ট্যাবে গেলাম, এখানে এইটাকে আমার অফ করতে হবে, কারণ এর পরিবর্তে আমি জনি এদিকে খেয়াল করতে হবে, এর পরিবর্তে আমি আমার কাঙ্ক্ষিত ডিজাইন বা লোগো এখানে বসাবো। তো এটা আমার চোখ অফ করে দিতে হবে, চোখ অফ করে দিছি। এবার চলে যাবো ইলাস্ট্রেটরে, মানে আমার সেই লোগোটা খুঁজে বের করবো। তো এইটা আমি ধরে আগে দেখাইছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে এইভাবে ড্র্যাগ করে নিয়ে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দেওয়া, এই জায়গায় এসে ছেড়ে দেওয়া।
এবার দেখেন আরেকটা সিস্টেম, এটা আমি যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি আর এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন এসে গিয়েছে। অবশ্যই এখানে একটা ক্লিক করে নেবেন আগে, তারপর এখানে যদি এটা ট্রান্সফর্ম করতে চান কন্ট্রোল টি দিলে এটা ট্রান্সফর্ম করতে পারবেন। এবার টিক চিহ্ন দিলেন, এবার কন্ট্রোল এস। এবার ভালো করে খেয়াল করেন, কন্ট্রোল এস দেওয়া মানে সেভ চেঞ্জ করা। আপনি এই অবস্থায় থেকে আপনি যদি পাশের ট্যাবে যে সেভ করেন তাহলে কিন্তু সেভ চেঞ্জ পাবেন না। এর জন্য কি করতে হবে, কন্ট্রোল এস প্রেস করতে হবে। এরপর এই লেখাটা এখানে দেখা যাবে। এটা ট্রাই করেন তো, 3 নাম্বারটাই জানতো। 3 নাম্বার মোকআপটা ওপেন করেন সবাই। ভাই মোকআপের কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে? ধরেন আমি ইলাস্ট্রেটর থেকে একটা আমি এই নাম দেই, ঠিক আছে? হ্যাঁ, এই নামের আমি কালারটা চেঞ্জ করব। নামের কালার এই ফটোশপে চেঞ্জ করবেন। এই যে এখানে অনেক অপশন আছে, ইফেক্ট, এখান থেকে সব কিছুই চেঞ্জ করা যাবে। যেমন ইফেক্ট থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে কালার করে নিয়ে এসে ওখানে ছেড়ে দিলে ওইটাই ভালো হবে। তারপরেও মোকআপ এক একটা যেভাবে ডিজাইনাররা তৈরি করে দিয়েছে ওখানে চেঞ্জ করার প্রয়োজন হয় না। তারপরেও যেটা চেঞ্জ করা যায় সেটা আমি দেখাই দিব। একটা কালার দিয়ে একটা কিছু লিখে নেয়। এই দেখেন এখানে কালার চেঞ্জ করার অপশন রয়েছে। এই হচ্ছে কি বলে এটা, লেয়ারের যে গ্রুপ রয়েছে ওর ভিতরে খেয়াল করেন 3 নাম্বার মোকআপের ভিতরে যে কালার ফিল 1, এখানে যদি ডাবল ক্লিক করেন এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। দিয়ে যদি ওকে দেন এবং কন্ট্রোল এস দেন, এই ব্যাকের কালারটা মনে চেঞ্জ হচ্ছে। যাই হোক, এই সব নিয়ে বেশি মাথা ঘামেন না ভাই। মোকআপ মনে করেন একদম পারফেক্টলি থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কপি পেস্ট করেন। আগে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ শিখেছেন, এবার কপি পেস্ট করেন। ইলাস্ট্রেটর থেকে কপি করে ফটোশপে এসে পেস্ট করেন। এটা পেরেছেন সবাই? শাকিল ভাই হচ্ছে? 3 নাম্বারটা ওপেন করেছেন? আচ্ছা, পিছনে হয়েছে আবির? আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো এইদিকে, সবার হয়েছে আশা করি। এক একটা মোকআপে এক এক রকম। আমি আরও কয়েকটা মোকআপ ওপেন করি। যেমন হচ্ছে এখান থেকে আমি 4 নাম্বারটা ওপেন করছি। 4 নাম্বার মোকআপ এটা। এখন এই মোকআপে দেখেন একদম সিম্পল, 2টা ফোল্ডার রয়েছে, ইওর ডিজাইন হেয়ার। এটা একদম সহজ বিষয়। এখান থেকে আমি ওই ডিজাইনটা বসাই দিলে হয়ে যাচ্ছে। এটা সহজ। আমি একটু জটিলের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এ দেখেন এটা প্লেস হয়ে গেল। 4 নাম্বারটা সহজ। এবার 5 নাম্বারটায় দেখা যাক কি অবস্থা। এই যে এখানে লিখেই দিয়েছে ডবল ক্লিক টু এডিট। বোঝা গেছে? এটাই ডাবল ক্লিক করতে বলছে। এই লেখার উপরে ক্লিক করলে কিন্তু হবে না। এখানে ডাবল ক্লিক করলে এখানে এটা এডিট করা যাবে। আপনাদের এই বক্সে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। এই বক্সে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। আচ্ছা, এখানে দেখেন একবারে মনে হয় ইলাস্ট্রেটরেই নিয়ে চলে যাবেন। প্রথমে দেখেন এটা ডাবল ক্লিক করছি, এই ট্যাবে আসছে। এটা বাঁকা। এইভাবে তো আমাদের এখন বসানো একটু সময় সাপেক্ষ বিষয়। এখানে ডাবল ক্লিক করি, একবারে ইলাস্ট্রেটরেই নিয়ে চলে এসছে। এই দেখেন এটা ইলাস্ট্রেটরে নিয়ে চলে এসছে। এই জায়গায় এবার আমাদের ওই ডিজাইনটা বসাই দেবো। এই যে এইটা এখানে বসাই দিব।
বসিয়ে কন্ট্রোল এস প্রেস করব। এবার দেখি ফটোশপে যাই, এই দেখেন ফটোশপে সেটা অটো এডিট হয়ে গেছে। বুঝতে পেরেছেন কোথায় সেভ করছি, কোথায় চলে এসছে? ইলাস্ট্রেটরে কন্ট্রোল এস মারছি, ফটোশপে সেটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে কন্ট্রোল আবার এস প্রেস করতে হবে, করার পরে এটা হচ্ছে এখানে সেভ চেঞ্জ হবে। বিষয়টা আমি আরেকবার বলছি, এটা আবার কেটে দিই। দেখেন ফটোশপে এই মোকআপটা আপনারা সবাই ওপেন করেন তো 5 নাম্বারটা। হয়েছে? সবার ওপেন হয়েছে? এবার দেখেন এখানে ডাবল ক্লিক টু এডিট, এখানের এই যে বক্সটাতে এখানে ডাবল ক্লিক করেন, করলে দেখেন লেখাটা একটু বাঁকা কায়দায় আছে। তো এখানে আরেকটা স্মার্ট অবজেক্ট রয়েছে, দেখেন এখানে আরেকটা স্মার্ট অবজেক্ট, এটা ডাবল, হ্যাঁ ভেক্টর স্মার্ট অবজেক্ট, এখানে ডাবল ক্লিক করলে আমাদের ইলাস্ট্রেটরে চলে আসলো। এবার এখানে আপনাদের ওই ডিজাইনটা আপনাদের নিজেদের নাম লিখতে পারেন। লিখে এখানে যদি আপনি কন্ট্রোল এস দেন, এবার ফটোশপে চলে যান, দেখেন এখানে চেঞ্জ হয়ে বাঁকা হয়েছে। এবার এখান থেকে কন্ট্রোল এস দেন, পাশের ট্যাবে দেখবেন এটা চেঞ্জ হয়েছে। এই যে এটা করেন তো সবাই। এক একটা মোকআপের এক এক সিস্টেম, কিন্তু মূল বিষয়টা একই। ওই ডিজাইনের লেখা থাকবে ইওর ডিজাইন হেয়ার, ইওর লোগো হেয়ার, ওই যে আবার এখানে লেখা রয়েছে ডবল ক্লিক টু এডিট। এই স্মার্ট অবজেক্ট আপনাদের টার্গেট থাকবে, যে স্মার্ট অবজেক্ট কোথায়, এটা ডাবল ক্লিক করবেন, আপনাদের মূল যে ডিজাইনটা করেছেন ইলাস্ট্রেটরে ওইটা এখানে পেস্ট করবেন, এটা প্রিভিউ হবে। পেরেছেন সবাই? হয়েছে শাকিল ভাই? পলক দাদা হয়েছে? এই জিসান দেখো তো একটু সমস্যা কি হচ্ছে। জনি হয়েছে? ঠিক আছে, পলক দাদার একটু দেখো তো কি হয়েছে। ইয়ানুর ভাই প্রবলেম কি আর হচ্ছে? তাহলে পাশেটা অন করেন। আচ্ছা, এবার আরেকটা মোকআপ ওপেন করে দেখাই, এটা আপনাদের হয়তো নেই, তাও আমি দেখাচ্ছি। দেখেন এই মোকআপটা ওপেন করছি, সবাই একটু খেয়াল করেন, হয়নি সবার কি? এটা নাই। ও এটা কয় নাম্বার? এটার নাম্বার হচ্ছে 56। আমার কাছে এরকম অনেক কালেকশন আছে, প্রায় 70টা মতো মোকআপ আছে। তো এই যে এটা 56 নাম্বার মোকআপ।
সবাইকে দিয়ে দেওয়া হবে কাজ করার সুবিধার্থে। আচ্ছা, হয়নি বলো দাদা, ছোট একটা বিষয় এত টাইম লাগে? প্রবলেম হচ্ছে কি পিসিতে সমস্যা? ও বুঝতে পারছি। আচ্ছা, ওইটা বাদ থাক, ওরকম মোকআপ কমই হয়, ওই ওর ইলাস্ট্রেটরে নিয়ে যায় খুব কমই, ফটোশপে থাকে। এবার খেয়াল করেন, আচ্ছা ওই কোনো ডিজাইন প্লেস করার বিষয়টা কপি পেস্ট কি সবাই করেছেন? কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা। এবার দেখেন আরেকটা মোকআপ, এই মোকআপটা একটু ডিফারেন্ট বলতে হচ্ছে গ্রুপের ভিতরে আছে। পল্লব দাদা আমি একটা কাজ দেখাচ্ছি, এখন আবার তাকায় থাকলে এটাও আমার বোঝা যাবে না। এখানে দুইটা আমি লেয়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ওই এডিটিংয়ের মোকআপটা আর কি। তো দেখেন এখানে এটা একটা গ্রুপ আমি কিভাবে বুঝবো? এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এটার মানে এটা একটা গ্রুপ। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে ওই গ্রুপটা খুলে যাবে। এবার গ্রুপের ভিতর আরও গ্রুপ, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার প্যাকেজ 2 নাম্বার প্যাকেজ। তো এই গ্রুপে আবার ক্লিক করবো, এই যে এই অ্যারো চিহ্নতে দেখেন এই অ্যারোটা ক্লিক করাতে এটা ডাউন হয়ে গেছে, মানে ওই অ্যারো গ্রুপটা খুলে স্মুকও এসছে, এটা বোঝাচ্ছে। আবার দেখেন 1 নাম্বারে ক্লিক করলাম, এটা খুলে এটা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এখানে খেয়াল করতে হবে, এটা বুঝতে হবে। এরপর এটা হচ্ছে সেই স্মার্ট অবজেক্ট যেটা আমরা খুঁজছি, এটা খুঁজে পেলাম, এটা ডাবল ক্লিক করলাম, এই যে এতটুকু তো বুঝেছেনই। এটা এক কথায় আগে আমরা যেটা কাজ করি সেটা একটা মোকআপ, আর এটা হলো এক মোকআপের ভিতরে দুইটা, এক মোকআপের ভিতর দুইটা। হ্যাঁ, এই যে এটা চেঞ্জ হলো। এবার দেখেন 2 নাম্বারেরটা গ্রুপ অবস্থায় আছে। আমার কাজ হচ্ছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করা, করে এখানে ডাবল ক্লিক করা, করে এই মোকআপটার যে চোখটা আছে এটা অফ করে দিব। এখন এর পরিবর্তে আমাদের লোগোটা বসাবো। এখন দেখেন এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আগে ড্র্যাগ করে দেখালাম, এবার কপি পেস্ট। এখন এখানে এসে এখানে একটা ক্লিক করে নেবেন, ক্লিক না করলে সমস্যা হতে চায় না। এখানে একটা ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে একটা আসছে, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন আমি এটা মিডিল বরাবর অ্যালাইন করব। সেটা কিভাবে? এই যে এই একটা দাগ দিয়ে বোঝাচ্ছে যে এটা মিডিল আছে, দেখেন আড়াআড়ির দিক থেকে মিডিল, লম্বির দিক থেকে এই যে মিডিল। তো এই অবস্থায় রাখার পরে এখানে টিক চিহ্ন দিবেন, তারপরে কন্ট্রোল এস দিবেন, দিলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আশা করি মোকআপের বিষয়টা আপনাদের ক্লিয়ার। আচ্ছা, যাদের কম্পিউটারে বাসায় কম্পিউটার আছে, আমার কাছ থেকে এই ফাইলগুলো সব নিয়ে যেতে পারেন। ইসে আছে পেন ড্রাইভে নিয়ে ই করে কপি পেস্ট করে। হ্যাঁ, না অবশ্যই তার পেন ড্রাইভটা যদি নিয়ে আসে তাহলে তার পেন ড্রাইভে দিয়ে দেওয়া যায়। জনিটাই না সবগুলো দিয়ে দাও, ল্যাপটপ নিয়ে এসছে যেহেতু। হ্যাঁ, আপনারটাই? হ্যাঁ, দিব। হ্যাঁ, আনইনস্টল করে ইনস্টল করতে হবে। আপনি নিজেই ট্রাই করেন, এখন কথা হচ্ছে ফটোশপে আমরা বেশি কিছু শেখার দরকার নেই। এই কন্ট্রোল এস, এই তারপরে ট্রান্সফর্মের বিষয়টা আরেকবার একটু দেখানো উচিত। দেখেন আপনার কোনোভাবে মনে হলো যে ডিজাইনটা এখানে আর একটু ছোট বা বড় করতে হবে, এই ক্ষেত্রে কি করবেন? এবার আপনি পাশের ওই যে ট্যাব থেকে আপনি কন্ট্রোল এস দিয়েছেন, এখানে আসবেন। এখানে এসে দেখেন আমি মুভ টুলে থাকা অবস্থায় এটা করছি, হয়তো মুভ করতে পারছেন কিন্তু ছোট বড় করার অপশন আপনি পাচ্ছেন না। এক্ষেত্রে কি করবেন? এখানে একটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম, ছোট বড় করার অপশন। এই দেখেন সেই ইলাস্ট্রেটরের মতো বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, বাউন্ডিং বক্স। তো এই জুম ইন জুম আউট কিন্তু সেই ইলাস্ট্রেটরের মতোই, অল্টার প্রেস করে মাউসের কার্সর সামনের দিকে ঘুরাইলে জুম হবে। এবার দেখেন আপনার ইচ্ছা মতো যদি এখানে আপনি ছোট বড় করতে চান, এই যে এখন কিন্তু শিফট ধরলে কিন্তু রেশিওটা নষ্ট হবে। আগে কি দেখছিলাম আমরা, শিফট ধরলে রেশিওটা ঠিক থাকতো, এখানে শিফট বাদেই এটা রেশিও ঠিক থাকে। এখন যদি আপনি শিফট ধরেন
তাহলে রেশিও নষ্ট হবে। এই দেখেন শিফট ধরলাম, রেশিও নষ্ট হলো, এই হচ্ছে বিষয়। তো এখন এটা ট্রান্সফর্ম ইচ্ছামতো জায়গায় রেখে ছোট বড় করতে পারবেন এইভাবে। এখন মিডিল সেন্টার করার জন্য কি করতে হয়? না মিডিল সেন্টার রেখে ট্রান্সফর্ম করতে চাচ্ছি, অল্টার প্রেস করতে হবে। এই যে অল্টার প্রেস করে যদি ই করেন দেখেন মিডিলটা মিডিলেই থাকছে, সেন্টারে থাকছে। আর যদি অল্টার বাদে করি দেখেন এটা নিচের বাউন্ডিং বক্সকে কেন্দ্র করে ছোট বড় হচ্ছে। আর যদি অল্টার প্রেস করতেন তাহলে মাঝ বরাবরকে কেন্দ্র করে এটা ছোট বড় হতো। বোঝা গেছে অল্টার আর শিফটের পার্থক্য? এবার তাহলে ট্রান্সফর্ম করা নিয়ে আপনাদের কোনো আশা করি কনফিউশন নাই। এবার কন্ট্রোল এস প্রেস করলে এটা সেফ চেঞ্জ হবে। আবার এখানে কিন্তু চেঞ্জ করে তারপরে কন্ট্রোল এস দিয়ে আবার সেফ চেঞ্জ করবেন। এই যে ফাইল থেকে ম্যানুয়ালভাবে এই যে সেভ অলরেডি করে দিছি, তাই এটা হাইড দেখাচ্ছে, এটা চেঞ্জ হবে। আশা করি মোকআপের এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, যাদের বাসায় কম্পিউটার আছে তারা একটু ট্রাই করবেন। হ্যাঁ মোকআপ, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ ফটোশপ লাগানো নেই, সফটওয়্যার যা লাগে পেন ড্রাইভ নিয়ে আসবো, আমার কাছে সব আছে, আমি পেন ড্রাইভে লোড করে দেবো, বাসায় গিয়ে কপি পেস্ট করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ 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 নেম স্টাইল চেঞ্জ করবেন। আপনার নেম স্টাইল তো চেঞ্জ করবেন ইলাস্ট্রেটর থেকে, ওখানে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা যা ডিজাইন করা সব ইলাস্ট্রেটরে করবেন ডিজাইন করা। পেন ড্রাইভের দাম আমার ওইটা নিয়েছিল 700 টাকা, 400-500 টাকায় পাওয়া যায়, 64 জিবি। আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের যা ডিজাইন করা সব ইলাস্ট্রেটরে ডিজাইন করবো, করে ফটোশপ জাস্ট একটা প্রেজেন্টেশন প্রিভিউ, ঠিক আছে? আমাদের ডিজাইনকে যাতে বাইরের সামনে শো করাতে পারি, ওই যে দর্শনধারী তারপরে গুণ বিচারি, আগে এইভাবে শো করা হলে বাইরে একবারে মনে করবে যা ভালো কিছু একটা ডিজাইন করে দিয়েছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন আপনারা মনে করেন না যাদের একটু দুর্বলতা রয়েছে যে ফটোশপ আমি বুঝতে পারলাম না, সেরামানটা এগিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। আমি প্রতিনিয়ত যখন কাজ করব আপনাদের ফটোশপে আসবো, আবার দেখাবো কাজগুলো, যার যার দুর্বলতা তখন প্রশ্ন করবেন, তখন ক্লিয়ার হয়ে যাবেন। আর মূল কথা হচ্ছে যাদের কম্পিউটার নাই তাদের দ্রুত কম্পিউটার কিনে ফেলতে হবে, কারণ এখন থেকে আমরা যে কাজে যাব এগুলো অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন। এই যে আজকে মোকআপটা দেখালাম, আপনাদের কি মনে হয় না যে আমি যে ধরেন আমার কাছে 70টা মতো মোকআপ আছে, অন্তত 20টা মোকআপ খুলে দেখা, মোকআপগুলো একটু ট্রাই করা, এক একটা মোকআপ কীভাবে কী করছে, মানে একটু আপনারা যেহেতু আপনাদের ইচ্ছা যে এখান থেকে ইনকাম করবেন, তো এর পিছনে একটু যদি দিনে 2 ঘন্টা সময় না ব্যয় করেন, আপনার নিজ গরজে যদি সময় না ব্যয় করার মতো মানসিকতা আসে, কিভাবে ইনকাম করবেন বলেন? 1-2 ঘন্টা তো আপনাদের এখানে সময় দেওয়া উচিত। তো এখন দেখেন আপনাদের হোমওয়ার্ক দিতে হবে। আমরা আগে তো হোমওয়ার্ক দেওয়ার সিস্টেম ছিল, কিন্তু এই যে নেট অফ করা এর জন্য একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। তো মোটামুটি 2 মাস আপনাদের ক্লাস অলরেডি হয়ে গেছে। আমি চাচ্ছি আপনাদের 1 মাসের ভিতরে এই ডিজাইনের এই বিষয়গুলো একদম মাথায় ঢুকিয়ে দেওয়া বা রপ্ত করা। আপনারা যারা আসছেন ক্লাস আর মিস টিস দিয়েন না, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মিস দিয়েন না, মিস দিলেও বাসায় সেটা প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা এখানে কম্পিউটার নাই কার কার একটু দেখেন তো, হাত একটু ছোটো করে উঁচু করেন। আবির, পল্লব দাদা, তাহলে মাত্র 2 জনের কম্পিউটার নাই, তার মানে সবারই আছে। এখন যার যার কম্পিউটার আছে যদি সম্ভব হয় একটা পেন ড্রাইভ কেনেন, আর যদি পেন ড্রাইভ কেনার না থাকে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব না, গুগল ড্রাইভে আপলোড করে দেবেন না, লিঙ্ক দিয়ে দেবেন, ওই ডাউনলোড করে নিলেও হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের যেসব রিসোর্স রয়েছে আমি একটু দেখাই, খেয়াল করেন। ডিজাইন করার জন্য যা যা দরকার হয়, ডকুমেন্ট, যেমন একটু খেয়াল করেন সাগর ভাই, গ্রাফিক্স রিসোর্স, এখানে খেয়াল করেন আমার কাছে যেসব রিসোর্স রয়েছে আপনাদেরকে দিব, এটা আমার একটু দেখাই দেওয়া উচিত। যেমন হচ্ছে ফন্ট প্যাকেজ, কাজ করার ক্ষেত্রে
এটা আমি আরও ভালোভাবে সাজাই দিই, মানে যেই কমন ফন্টগুলো আমরা খুব বেশি সচরাচর ব্যবহার করি লোগো ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, যেমন দেখেন এখানে এই যে এইগুলোকে বলা হয়েছে স্ক্রিপ্ট ফন্ট বা হচ্ছে ক্যালিগ্রাফিক ফন্ট, এইগুলোর কিছু কালেকশন এখানে দেওয়া রয়েছে যেগুলো কিনা সচরাচর ব্যবহার করা হয়। আমার কাছে ফন্ট কালেকশন রয়েছে প্রায় 3000, আমার কম্পিউটারে 3000 ফন্ট রয়েছে, মানে লেখার লেখার স্টাইল। তো 3000-এর ভিতরে খুঁজে বের করা তো সম্ভব না, ওর ভিতরে কিছু ফন্ট আছে যেগুলো কখনো ব্যবহার করা হয় না। তো এখন কি করবেন, একটা এআই ফাইল, এটা কিন্তু একটা এআই ফাইল, জাস্ট খেয়াল করেন আপনি একটা লোগো বানাইছেন। এখন ভালো করে খেয়াল করেন, আমি এই কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি একটা লোগো ডিজাইন করছি, এখন একটা ফন্ট আমি চুজ করব। 3000-এর ভিতরে তো চুজ করা সম্ভব না, আমার কমন কিছু ফন্ট আমার দরকার। আমি সেই লোগোর নামটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আইড্রপারে গেলাম, এই যে আইড্রপার টুলে যাওয়ার পরে আর এটাতে একটু ট্রাই করছি আসলে আমার ওই লোগোর নামটা কেমন দেখায়, এটাতে একটু ট্রাই করছি দেখতে কেমন লাগে। হ্যাঁ, এই দেখেন এটাতে একটু ট্রাই করছি, যেটাই ক্লিক করবো সেই নামটা হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন, তো এটা আমাদের কাজের সুবিধার্থে খুব বেশি ব্যবহার হয়। এইগুলো আপনাদের নেক্সট ক্লাসে এইগুলোর উপরে ক্লাস হবে। এতদিন আপনারা কি শিখেছেন, ইলাস্ট্রেটরের টুলস ব্যবহার শিখেছেন, মানে ওই যে ওর ভিতরে ছুরি কাঁচি যা আছে ওইগুলো ব্যবহার করা শিখেছেন। এই যে টুকটাক ওই যে ইগুলো দেখানো হয়েছে, টুকটাক লোগো ডিজাইন যেগুলো লোগো বলা হয় না, বেসিক বিষয়গুলো ওইগুলো দেখানো হয়েছে। এইবার আপনাদের অ্যাডভান্সভাবে শেখানো হবে। তো সবাই একটু সিরিয়াস হন কাজের প্রতি। যাদের কম্পিউটার নাই একটু কম্পিউটারের ব্যবস্থা করেন, আর যাদের কম্পিউটার নাই তারা একটু চাইলে আমার এখানে এসেও ট্রাই করতে পারেন। আমি এখানে তো রাত 10টা পর্যন্ত থাকি, অন্য টাইমে আপনি এখানে এসে 1 ঘন্টা সময় ব্যয় করেন, নিজে একটু চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখেন এটা বলছিলাম ফন্ট প্যাকেজ। এখন আরেকটা জিনিস দেখাই, ভেক্টর রিসোর্স। ভেক্টর রিসোর্স বলতে কি বোঝাচ্ছি, এই যে এই ধরনের ব্রাশ অনেক সময় ইউজ করা হয় ডিজাইনে। হ্যাঁ, এগুলো সব এডিটেবল ফাইল, এগুলো আপনাদের ডিজাইনে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর দেখেন গ্রেনজি ইফেক্ট। গ্রেনজি ইফেক্ট আমার তেমন একটা দরকার হয় না, এই যে এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে দরকার হয়। টি শার্ট ডিজাইন ইনশাল্লাহ দেখাবো ক্লাস। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া আইকন। আপনারা আইকন নিয়ে প্যারা খাচ্ছিলেন, হ্যাঁ আইকন নিয়ে প্যারা খাচ্ছিলেন। দেখেন 100+ সোশ্যাল মিডিয়া আইকন। এখান থেকে আপনার যে কোনো আইকন আপনারা, এগুলো সব ভেক্টর ফাইল, এডিটেবল ফাইল, গুগল থেকে ডাউনলোড করা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, সব রকমই জানা থাকা দরকার আছে। এখানে ধরেন আপনার রেডিমেড কিছু থাকলো, আপনি প্রতিনিয়ত গুগল থেকে ডাউনলোড করার কি দরকার, আপনার এই ফাইল ওপেন করবেন, আপনার ট্যাবে নিয়ে গিয়ে এটা ইউজ করবেন। এরকম দেখেন অনেক আছে। এখানে আইকন কালেকশনে যায়, এই যে 4000+ আইকন আছে। আপনার কোন আইকন দরকার আপনি এইগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। অনেক আইকন আছে, 4000+ আইকন। এবার দেখেন এরপর কি আছে, পিএইচডি আইকন। পিএইচডি মানে ফটোশপে কোনো ডিজাইন করলে ওই ফটোশপ ফাইলের আইকন ওইগুলো। এরপর আছে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে অলংকার। এই দেখেন এখানে এই ধরনের জিনিসগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়। যেমন একটা ডিজাইনের মাথায় এরকম একটা ডিজাইন আপনি দিতে চাচ্ছেন, তো তখন আপনি গুগল থেকে সবসময় ফ্রিতে পাওয়া যায় না, বা ওইটা আবার ভেক্টর করতে গেলে ওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তাই না। তো সেই ক্ষেত্রে এই ধরনের লতা পাতা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ডিজাইনে। হ্যাঁ, এগুলো সব ভেক্টর করা, এই যে এগুলো সব ভেক্টর ফাইল, এগুলো সব ভেক্টর ফাইল, এডিটেবল ফাইল। ওকে, এরপর দেখেন এগুলো ছিল অর্নামেন্ট। এরকম অর্নামেন্ট অনেক আছে। এই যে এই ধরনের তীর মির যা লাগে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো কাজের প্রতি সবাই সিরিয়াস হন, এখন থেকে কিন্তু সিরিয়াস ক্লাস হবে সবার। এই যে প্যাটার্ন আছে, প্যাটার্ন একটা ওপেন করে দেখাই। এই যে বিভিন্ন প্যাটার্ন, এগুলো সব ভেক্টর ফাইল, এডিটেবল ফাইল। আপনার নতুন করে ভেক্টর ম্যাজিক থেকে ভেক্টর করা লাগবে না। আচ্ছা, এরপর দেখেন রিবন। রিবন মানে কি, ফিতা। এই যে ধরনের ফিতা, এই ধরনের ফিতা আমাদের ডিজাইন, লোগো ডিজাইন। আমি তো শুধুমাত্র এইটা দিয়েও ডিজাইন করে আমি পাঠাইছি, দেখবেন। এই দেখেন রিসেন্ট আমার একটা কাজ দেখেন,
ওটা আমি বায়ারের ইসে ঢোকাই দিছি, একটু একটু ওয়েট করেন, আমি সরাসরি দেখাচ্ছি আসলে একটা কাজ করছি কত ইজিলি। এই দেখেন আমি একটা রিসেন্ট একটা কাজ কমপ্লিট করছিলাম, ওটা মেবি $40 ছিল। এই মাসে এই ওয়াইফাই অফ থাকাতে, নেট কানেকশন না থাকাতে আমার মোটামুটি ওই 5-6 দিনে প্রায় 6টা বায়ার আমাকে মেসেজ দিচ্ছিল, ওখান থেকে কমসে কম 4-5 টাকা অর্ডার আমি পেতাম। এখন ওই অর্ডারগুলো কমপ্লিট না করাতে আমার আইডি র্যাঙ্ক দিয়েছে কিনে, মানে ওই যে বিষয়টা কি শোনেন, অ্যালগোরিদম কথাটার সাথে সবাই পরিচিত আছেন না? অ্যালগোরিদম মানে কি, মানে একটা ওয়েবসাইট বা একটা সাইটের রুলস রেগুলেশন। যেমন আমি যদি একটা বাইরে আমাকে মেসেজ দিল, আমি যদি 1 ঘন্টার ভিতরে বা যত দ্রুত রেসপন্স করব, ফাইবার আমাকে ভাববে আমি একটা অ্যাক্টিভ সদস্য যে কিনা একটা বায়ারকে প্রাধান্য দিচ্ছে, খুব দ্রুত তাকে রেসপন্স করছে। এতে করে বায়ারও খুশি, কাজটা তাদের কমিউনিকেশন হলে তারা 20% কমিশন পাবে। এটা যত লেট করব আমার রেসপন্স রেট বা আমাকে তারা মানে কি বলবো, আমাকে আমার র্যাঙ্কটা কমাই দেবে। কি জন্য? টাইমলি রেসপন্স করছে না। এতে করে বায়ার তো আমার ফাইবার থেকে মানে ওদের ওয়েবসাইট থেকে সরে মানে বিশ্বাসটা হারায় ফেলবে। এদের অ্যালগোরিদম কিসের উপরে করে দেখেন, খেয়াল করেন, মেসেজে টাইমলি রেসপন্স করা, একটা কাজ কমপ্লিট করে সেটার নেগেটিভ ফিডব্যাক দেখা গেছে কেউ 1 স্টার দিয়েছে, 2 স্টার দিয়েছে। স্টার সম্পর্কে সবাই জানেন না, সর্বোচ্চ 5 স্টার হয়। তো মানে কোনো একটা বায়ার সর্বোচ্চ খুশি হলে 5 স্টার দেয়, একটু হলে 4 স্টার দেয় বা 3 স্টার দেয়। তো এটা যার 5 স্টার বেশি থাকবে তার হচ্ছে কাজ পসিবিলিটি বেড়ে যাবে। যেমন আমার দেখেন 4.8 মানে প্রায় 5। তো এগুলোর উপরে তারপরে হচ্ছে সাকসেস স্কোর দেখেন আমার 6 আউট অফ 10-এর ভিতরে 6। সাকসেস স্কোরটা আসলে নতুন করে অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। এদের ফাইবারে মনে হয় 2-3 মাস হচ্ছে এই সাকসেস স্কোর অ্যাড করেছে না। আচ্ছা, আর্নিং ইন জুলাই $504 আর্নিং হয়েছে এই মাসে, মানে 50,000 টাকা প্লাস আর্নিং হয়েছে। কয়েকটা কাজ আমার এখন কোনো রানিং কাজ নেই। কয়েকটা বায়ার মেসেজ দিছিল মনে করেন যে 18 তারিখ থেকে 25 তারিখের ভিতরে, আমি টাইমলি রেসপন্স করতে পারিনি। আচ্ছা খেয়াল করেন, আরে কাজ করছে না নেটে। আচ্ছা এটা রিলোড দিই, হ্যাঁ এবার কাজ করছে। আচ্ছা একটা বায়ার আমাকে মেসেজ দিয়েছিল, আমি তো খেয়াল করি 9 ঘন্টা আগে একটা বায়ার আমাকে মেসেজ দিয়েছে, এরকম ওল্ড বায়ার। এই যে এখানে পার্পেল কালার, এই যে এটার মানে হচ্ছে কোনো একটা মেসেজ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটের যে অবস্থা এত স্লো দেখেন। হাই নয়ন অন দ্য ক্যানোপি বা শাটার, ইফ ইউ ক্যান প্লিজ রিমুভ দ্য ইমেজ অফ দ্য লেডি অ্যান্ড কিপ এভরিথিং অ্যাজ ইজ, other than that is perfect. I will send to my aura specialist and get back to you and let you know what he says. Thanks. ওর একটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান থাকে হচ্ছে কানাডায় না ইউনাইটেড স্টেট, এই ইন্ডিয়ান। ওদের হচ্ছে একটা ফুড বিজনেস আছে, ওদের লোগো তারপর হচ্ছে কার ওয়ারাপ ডিজাইন করা হচ্ছে আমাকে দিয়ে। এই যে এটা কার ওয়ারাপ, তো যেভাবে বলছে ওইভাবে ডিজাইন করা হয়েছে। এখন বলছে যে এই লেডিটা রিমুভ করতে, ঠিক আছে? এই দেখেন এখানে কি বলছে, এই যে মেসেজ অপশনে কি বলছে যে ইফ ইউ ক্যান প্লিজ রিমুভ দ্য ইমেজ অফ দ্য লেডি অ্যান্ড কিপ এভরিথিং অ্যাজ ইজ, আর সব কিছু আগের মতোই রাখেন, শুধুমাত্র লেডিটা রিমুভ করে দেন। তো এটা রিমুভ করে তাকে পাঠাতে বলছে। তারপর ও হচ্ছে কার স্পেশালিস্ট, মানে যারা হচ্ছে মোড়ক ডিজাইনে বিশেষজ্ঞ তাদেরকে পাঠাবে, তারা যা বলবে অনুযায়ী আবার আমাকে কিছু বলবে। এই এটার জন্য সে আমাকে $60 দিয়েছে।
এর টোটাল 2টা অর্ডার দিছিল, একটা হচ্ছে $40, একটা $60। যাই হোক এইসব কথা না বলে আমি যে কথা বলছিলাম যে আমার রিসেন্টলি একটা কাজ কমপ্লিট করছি, জাস্ট ওই এআই ব্যবহার করছি। এআই এর ক্লাস নিছি না আপনাদের 2টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে এটা হচ্ছে নিয়ানি না, এই যে রিসেন্টলি এই যে 2-3টা কাজ কমপ্লিট করা হয়েছে 2 সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে, এগুলো 5 স্টার রিভিউ। একটা বায়ার যদি কোনো মতে 4 স্টার দিয়ে দেয়, মনে করেন যে আর 5 স্টার হয় না, ওই টোটালে এই যে এখানে যদি এটা দেখেন না, এই যে 4.8 রয়েছে না, ওইটা 5 স্টার হতে গেলে কাজ হয়ে যায়। দেখেন আমার আচ্ছা এটা নেটের অবস্থা খুবই বাজে। এটা লোড নিয়েই যাচ্ছে না, কিছু দেখানোর মতো অবস্থায় নেই, একদমই স্লো। এই যে লোড নিয়েই যাচ্ছে, রিলোডিং ঘুরেই যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি একটা ডিজাইন করছিলাম, জাস্ট এখান থেকে একটা হচ্ছে এইটা নিয়ে, এই যে এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস। এই যে এটা দেখেন ভেক্টর ফাইল, এটা ভেক্টর ফাইল আমি এখানে নিয়ে এসে যে লোগোর নামটা এখানে বসাবো কিভাবে, সেটা এখান থেকে একটা হচ্ছে পেন টুল দিয়ে একটা কার্ভ নিলাম, এটা কার্ভ করে দিব, বাঁকা করে দিব। এর উপরে আমাদের সেই কাঙ্ক্ষিত নামটা কিভাবে নিব না, এটার উপরে আমি একটা লেখা রাখবো, কিভাবে সেটা, হ্যাঁ টাইপ অনে পাত্র, যাক ভাই মনে আছে। এই যে এখানে আমি কোন একটা নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে লোগোর কোনো একটা নাম দিয়ে দিলাম। এটা কিন্তু কমন মানে লোগো, সহজ, আপনাদের কাজ এগুলোকে অনেক সহজ করে দেবে এই যে সব ফাইলগুলো। তাছাড়া গুগল তো আছেই, গুগলে তো একদম আপনার সীমানার বাইরে জিনিস রয়েছে। হ্যাঁ 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 ওইটাও হবে, ওইটা আবার সব রিপিট করা হবে, কোনো চিন্তা নেই। কে কতটুকু মনে রেখেছেন ওইটা নিয়ে চিন্তা নেই। একটু নিয়মিত হন আর একটু সিরিয়াস হন। এই আপনাদের এই দেখেন আপনার অনেক দুর্বলতা রয়েছে, আপনি একটু বাসায় ট্রাই করেন। ওই যে ঘড়ি ডিজাইনটা করতে দিলাম না গত ক্লাসে, ওইটা আবার ট্রাই করুন। ভিডিও দেওয়া আছে, ইউটিউবে পাবলিশ করা আছে, ওইটা একটু ট্রাই করুন। তারপরে পল্লব দাদার একটু অনেক দুর্বলতা রয়েছে, সহজ বিষয়গুলো ক্যাপচার করা যাচ্ছে না, ঠিক আছে? ইয়ানুর ভাই কম্পিউটার তো কিনলেন, এবার কাজ একটু শুরু করেন, সিরিয়াস হন। এর কারণ হচ্ছে দেখেন, আমি যখন ওই অ্যাডভান্স কাজে যাব তখন আপনি না পারলে খুবই সমস্যা। সবাই একটু চেষ্টা করেন ওই ঘড়ি ডিজাইনটা আরেকবার ভিডিও দেখে একটু ট্রাই করা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং জোন দিয়ে সার্চ দিলে হচ্ছে ইউটিউব চ্যানেল পাওয়া যাবে। আচ্ছা, যেটা বলছি ভাই, সবাই একটু সিরিয়াস হন কাজের প্রতি। কি হচ্ছে সাগর ভাই? আমি দেখছি এখন আপাতত কিছুই হয়নি, থামেন। আচ্ছা, এরপর আরও যেসব আছে, যেমন ব্র্যান্ডিংয়ে যেসব মোকআপ আছে, যেমন যদি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের মোকআপগুলো দেখায়, এই যে এই ধরনের মোকআপ, আপনার এখানে কি পেস্ট করতে হবে দেখেন। এখানে এটা ব্র্যান্ডিংয়ের জন্য কি লাগে, প্রথম জিনিস হচ্ছে মূল ফোকাসের জিনিস হচ্ছে লোগোটা সবচেয়ে মেন ফোকাসের জিনিস। তারপরে এই যে প্যাটার্ন নিয়ে হাবিজাবি ওইসব ডিজাইন করা কোনো বিষয় না। এই যে এটা ডিজাইন করে আপনার আপনি যদি 10টা হচ্ছে এর হচ্ছে এডিটেবল ফরম্যাট রেখে দেন, হচ্ছে এটার কি বলে বিজনেস কার্ডে সুন্দর যদি আপনি একটু কষ্ট করে নিজের মতো করে 10টা এডিটেবল ফাইল আপনার স্টোরেজে এডিটেবল ফাইলগুলো রেখে দেন। একটা বাইরে আপনাকে একটা কাজ দিল, কাজের মেন জিনিস হচ্ছে লোগোটা মাঝখানে বসাই দিবেন, আরেক ট্যাবে ওর হচ্ছে নাম, ঠিকানা, লোকেশন, জিমেল, হ্যাঁ
এখন এর পিছনে একটু সময় ব্যয় করতে হবে, পরিশ্রম করতে হবে। এটাকে পরিশ্রম বলা হয় না। কি এমন পরিশ্রম? মজার সাথে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবো, তা কি? তো এটা আমাদের টার্গেট। আচ্ছা, এই ধরনের মোকআপ আপনাদেরকে দেওয়া হবে, আবার নিজেরা তো ডাউনলোড করতে পারবেন। আপনার প্রশ্ন ছিল কীভাবে এগুলো কালেকশন করতে পারেন। এখন এগুলো আমার ফ্রিপিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল, এই জন্য এগুলো প্রিমিয়াম জিনিস। আমার কালেকশনে যা প্রিমিয়াম জিনিস আমার ডাউনলোড করা রয়েছে এগুলো আপনাদের তো দিবই। এখন আপনারা ফ্রিতেও অনেক কালেকশন পাবেন। ফ্রিপিকে হয়তো এখন ঢুকবে না রে, এই যে ফ্রিপিক বা অন্যান্য অনেক সাইট আছে। ফ্রিপিক হ্যাঁ হ্যাঁ ঢুকেছে। এখন দেখা যাক লোগো মোকআপ, MOCKUP, সার্চ দিস। খুবই বাজে অবস্থা, লোড নিয়েই যাচ্ছে। এখান থেকে আপনারা এগুলো কালেকশন করতে পারেন। শুধুমাত্র ফ্রিপিক না, অনেক সাইট আছে যেখানে ওদের তো অবশ্যই একটা স্বার্থ থাকে। স্বার্থটা কি? ওদের ওয়েবসাইটে এয়ার শো করা। অনেক সাইটে হচ্ছে প্রিমিয়াম, ডাইরেক্ট প্রিমিয়াম। একটা মোকাবিল ডাউনলোড করবেন, $5 $10 দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার কালেকশনে যা আছে বিভিন্নভাবে কালেকশন করছি, ওইগুলো আপনাদের তো দিচ্ছি। এইগুলোই এনাফ আপনাদের কাজের জন্য, আর কিছু লাগবে না। হ্যাঁ, এখন আমি ফটোশপের বেশি ক্লাস নিতে চাচ্ছি না, কারণ আপনাদের 1 মাসের ভিতরে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। আবার অলরেডি 2 মাস হয়ে গিয়েছে, আর না আর কিছু লাগছে না। আর আরও যে খুঁটিনাটি যে বিষয়গুলো বেঁধে পড়বেন, তখনই আমাকে জানাবেন, আমি ওইগুলো ফিক্স করে দেবো। প্রশ্ন করবেন যে আমি এইটার একটু কনফিউশন আছে, এই হচ্ছে বিষয়। না, ফটোশপের বাইরে বলতে ফটোশপ ইলাস্ট্রেটর থেকেও বড়। হ্যাঁ না হ্যাঁ, এমনি হয়ে যাবে, ও নিয়ে বিষয় না। এখন তারপরেও কেউ যদি মনে হয় যে আমি হচ্ছে ফটোশপ শিখবো, ফটোশপ শিখতে আপনাদের এখন আর বেশি টাইম লাগবে না, কারণ অলরেডি আপনারা ইলাস্ট্রেটর শিখেছেন। দেখেন ইলাস্ট্রেটরের যে এরকম টুলস আপনারা ম্যাক্সিমামই ওই রকমই পাবেন ফটোশপে, সিমিলার। একটু ডিফারেন্স আছে অবশ্যই, একটা ভিন্ন সফটওয়্যার, ভিন্ন কাজ। তো এটার জন্য যদি আপনি 10-15 দিন নিজের মতো করে ইউটিউব দেখে শেখার চেষ্টা করেন, তো সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নিজের মতো করে। কিন্তু আমি চাচ্ছি না আপনাদের ওই সময়টা এখন আপাতত ব্যয় করান। আমি চাচ্ছি যে আপনাদের আর্নিং পর্যায়ে নিয়ে যাওয়া, কাজ করতে এমন না যে ওই 3 মাস পরে আর কখনো আপনারা ডিজাইন করবেন। ডিজাইন তো অবশ্যই শিখতেই থাকবেন। আমি এখনও প্রতিনিয়ত শিখতে থাকি, কোনো নতুন টপিকস প্রতিনিয়ত শিখতে থাকি। তো শেখা তো প্রতিনিয়ত চলতেই থাকবে, কিন্তু একটা বায়ারকে কনভিন্স করার মতো, একটা বায়ারকে মনে করেন যে কনভিন্স বলতে ওকে স্যাটিসফাই করার মতো পর্যায়ে নিয়ে যাওয়াই আমার হচ্ছে দায়িত্ব। তারপর নিজে কোনো একটা বিষয়, ধরেন আপনি পেন টুল নিয়ে একটু কনফিউজ, সবার ম্যাক্সিমাম মানুষের এখানে পেন টুল নিয়ে সমস্যা। তো পেন টুল নিয়ে আপনার সমস্যা, পেন টুল ঠিকভাবে ব্যবহার করতে পারেন না, এই কার্ভটা করতে ডিস্টার্ব হয়, এই যে হ্যান্ডেলগুলো ম্যানেজ করা জটিল মনে হয়। তো আপনি কি করবেন? ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ দেবেন পেন টুল, এই যে ফটোশপ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওইগুলো না, আমরা দেখবো পেন টুল ইলাস্ট্রেটর টিউটোরিয়াল। এই যে ইলাস্ট্রেটর, পেন টুল ইলাস্ট্রেটরতে সার্চ দিয়েছি, দেখেন এখানে 14 মিনিটের একটা ভিডিও আছে। মাস্টারিং মানে আপনার মাস্টার বানিয়ে দেবে, পেন টুল একদম ক্লিয়ার করে দেবে। এই 14 মিনিট যদি আপনি, এই যে নিচে আরেকটা আছে, এটাও 14 মিনিট, এটা 34 মিনিট, এটা 20 মিনিট, এটা 8 মিনিট। হ্যাঁ, তো বিষয়টা কি যে কোনো টপিকস আপনি বেঁধে যাবেন। এবার নিজেকে ডেভেলপ করার মতো পর্যায়ে আপনারা চলে এসছেন। কোনো একটা বিষয় আপনি কম বোঝেন, কোনো একটা টুলস কম বোঝেন, সরাসরি ওই টুলসের নামটাই দেখেন, মাউসের কার্সর যদি এখানে নিয়ে যান, ওটার নাম এই দেখেন শো করছে, পেন টুল। এই যে এখানে শেপ বিল্ডার টুল ইলাস্ট্রেটর। ইউটিউবে যেটা সার্চ দেন, ওই সম্পর্কে সুন্দর টিউটোরিয়াল আপনার পেয়ে যাবেন। ওইটা দেখবেন 10 মিনিট 15 মিনিট, ব্যাস ওইটা ক্লিয়ার। এখন আপনাদের নিজে ডেভেলপ করতে হবে।
আমি যতটুকু দেখাবো এটা মনে করেন বেসিক, অ্যাডভান্স নিজেই হতে হবে। হ্যাঁ, অ্যাডভান্সের কাজ আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এই যে এই মাস ধরে মনে করেন আপনাদের ওই দেখাবো। তো সবাই তাহলে নিয়মিত ক্লাসে আসেন, ক্লাস ফাঁকি দেন না।